আছে। প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের আলোচ্য টপিক হচ্ছে বঙ্গানুবাদ। তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেই টপিক বঙ্গানুবাদ মূলত ইউপিএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষা যেমন ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা অন্যান্য আরও যে পরীক্ষাগুলো আছে, এছাড়াও ডব্লিউবিপিএসআই, এই সমস্ত পরীক্ষাতে বঙ্গানুবাদ থাকে। তো সেই বঙ্গানুবাদ মূলত ওই সমস্ত পরীক্ষাগুলোর একটা ভাইটাল পার্ট হিসাবে কিন্তু থাকছে। কোনো পরীক্ষাতে এর মার্কস থাকছে 40 মার্কস, কোনো ক্ষেত্রে থাকছে 20 মার্কস। তো প্রতিটি পরীক্ষাতেই, বিশেষত মেন্স পরীক্ষাগুলোতে, এই বঙ্গানুবাদ ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো আজকে আমরা সেই বঙ্গানুবাদ সম্পর্কে জানবো, কিভাবে বঙ্গানুবাদ করতে হয়, কোন কোন নিয়ম ফলো করতে হয়, কিভাবে করলে ভালো মার্কস আমরা পেতে পারি, সমস্ত ডিটেলসে এই বঙ্গানুবাদ আমরা আজকে শিখবো, জানবো। তো তো আমরা প্রথমেই দেখে নেব বঙ্গানুবাদ করতে গেলে যে সমস্ত নিয়মগুলো আমাদের ফলো করতে হয় সেইগুলো। তো একদম প্রথমে আছে বাংলা অনুবাদের প্রধান নীতি। কি সেটা? সেটা হচ্ছে অর্থানুগ অনুবাদ, অর্থাৎ যার অর্থ মিনিং বেসড ট্রান্সলেশন। অর্থানুগ অনুবাদ হচ্ছে কি? অর্থানুগ অনুবাদ হচ্ছে, ধরো কোনো একটা বাক্য ইংরেজিতে দেওয়া আছে, সেটা আমাদের বাংলায় ট্রান্সলেট করতে হবে। সেটা একদম কপি কাট পেস্ট আমরা যে বাংলা অনুবাদ বলি সেটা করলে হবে না। আমাদের তার অন্তর্নিহিত অর্থ কি আছে সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের সেই অনুবাদটি করতে হবে। তো কিভাবে করতে হবে সেই উদাহরণ সহ আমরা দেখে নিই। এখানে একটা উদাহরণ আছে যে আফটার লুজিং হিজ জব হি হিট রক বটম, যার অর্থ, আক্ষরিক অর্থ হচ্ছে চাকরি হারানোর পর সে পাথরের নিচে পড়েছিল। এই যে বাক্যটা আছে আফটার লুজিং হিজ জব হি হিট রক বটম, যার আক্ষরিক অর্থ চাকরি হারানোর পর সে পাথরের নিচে পড়েছিল। এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। কিন্তু এই যে বাক্য যেটা আছে, এর বাক্যের যে প্রকৃত অর্থ সেটা কিন্তু এটা নয়। প্রকৃত অর্থ কি? প্রকৃত অর্থ হচ্ছে চাকরি হারানোর পর তার জীবনে একেবারে তলানিতে এসে ঠেকেছিল। অর্থাৎ চাকরি হারানোর পর সে সর্বস্ব হারিয়ে ফেলেছিল, তার জীবনে অন্ধকার হয়ে গেছিল। তো এটাই হচ্ছে প্রকৃত অর্থ। ঠিক আছে? তো আমাদের এভাবেই কিন্তু অনুবাদটা করতে হবে। যে যদি একটা বাক্য থাকলো যে আফটার লুজিং হিজ জব হি হিট রক বটম, তো সেক্ষেত্রে আমাদের এইভাবে যে সরাসরি অনুবাদ করলে কিন্তু হবে না, এটা ভুল হয়ে যাবে। সঠিক হবে এটাই। তার ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা আছে হিট রক বটম একটি ইংরেজি ইডিয়ম বা প্রবাদ বাক্য, যার বাংলা আক্ষরিক অনুবাদ করলে হবে না। ইডিয়মের যে অর্থ, বাগধারার যে অর্থ, সেই অর্থ আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী তার অনুবাদ করতে হবে। এটাই হলো অর্থানুগ অনুবাদের প্রধান বিষয়বস্তু। বোঝা গেছে? এটা গেল অর্থানুগ অনুবাদ। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী যে নিয়মটা আছে সেটা দেখব। পরবর্তী নিয়ম আছে শ্রুতি মধুরতা ও প্রাকৃতিক ভাষা বজায় রাখা, মেনটেনিং ফ্লুয়েন্সি অ্যান্ড ন্যাচারাল টোন। তো সেটা আমরা উদাহরণের সাথে দেখে নিই যে কিভাবে আমরা বাক্যের মধ্যে শ্রুতি মধুরতা বজায় রাখবো এবং বাক্যের যে ন্যাচারাল টোন আছে সেটা কিভাবে বজায় রাখবো। তো এখানে উদাহরণ সহ দেখে নিচ্ছি। ধরো একটা বাক্য আছে ইংলিশে, কুড ইউ লেন্ড মি আ হ্যান্ড উইথ দিস গ্রসারিজ, তুমি কি আমাকে এই মুদি সামগ্রীর সাথে একটি হাত হাত ধার দিতে পারো। এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ এটাই, তুমি কি আমাকে, কুড ইউ লেন্ড মি, তুমি কি আমায় দিতে পারো ধার, আ হ্যান্ড একটি হাত, উইথ দিস গ্রসারিজ এই মুদি সামগ্রীর সাথে। এটা হচ্ছে এর আক্ষরিক অর্থ। কিন্তু আসল অনুবাদ হবে, অ্যাকচুয়ালি প্রকৃত অর্থ হবে, যার শ্রুতি মধুর যেটা লাগে আমাদের, প্রাকৃতিক ভাষা যেটা যেটা ন্যাচারাল বলি আমরা, সেটা হবে একটু সাহায্য করতে পারো, এই ব্যাগগুলো নিতে পারছি না। বোঝা যাচ্ছে যে একটু সাহায্য করতে পারো, কুড ইউ লেন্ড মি আ হ্যান্ড। নর্মালি আমাদের দেখলে কি মনে হবে যে এটাই বলতে চাইছে যে কুড ইউ লেন্ড মি, তুমি আমাকে ধার দিতে পারো একটা হাত, তাই বলতে চাইছি। কিন্তু বঙ্গানুবাদ করার সময় যখন আমরা বঙ্গানুবাদটি করব সেই সময় আমাদের এইভাবে ভাবতে হবে
যে একটু সাহায্য করতে পারো, এই ব্যাগগুলো নিতে পারছি না। এটার সাথে অনুবাদের একটু মিল আছে, যে মিনিং বেসড যে ট্রান্সলেশনের যে কথা আগের পয়েন্টে বললাম তার সাথে একটু মিল আছে, কিন্তু বিষয় হচ্ছে আমাদের এইভাবে করলে বাক্যের শ্রুতি মধুরতা ও প্রাকৃতিক যে ভাষা, বাংলা ভাষার তো নিজস্ব টোন আছে, বাংলা ভাষা বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ভাষা, প্রসপেরাস ভাষা। তো সেই বাংলা ভাষার যেহেতু নিজস্ব নিজস্ব একটা টোন আছে, তাই সেই বাংলা ভাষার সেই টোনটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব। বোঝা হলো? তো এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে শব্দ ধরে অনুবাদ করলে বাংলা বাক্য কৃত্রিম শোনায়। যদি আমরা শব্দ ধরে অনুবাদ করি তাহলে কি বাংলা বাক্য সেটা কৃত্রিম শোনাতে পারে। বাংলা ভাষা যেহেতু বললাম বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ভাষা, বাংলা ভাষা স্বতন্ত্র একটি ভাষা, তো বাংলা ভাষার আলাদাই একটা মাধুর্যতা আছে। তো সেই মাধুর্যতা বজায় রাখতে গেলে আমাদের কি করতে হবে, শ্রুতি মধুরতা ও বাংলা ভাষার যে নেচারিটি আছে, যে প্রাকৃতিক যে ভাব আছে, সেই ভাবটা বজায় রাখতে গেলে আমাদের সেই অনুযায়ী অনুবাদ করতে হবে। আশা করি এই পয়েন্টটা বোঝা গেছে। এরপর আমরা পরবর্তী পয়েন্টে চলে যাব। পরবর্তী পয়েন্ট আছে যে প্রসঙ্গ ভিত্তিক রূপান্তর, কন্টেক্সচুয়াল অ্যাডাপ্টেশন। অর্থাৎ বাংলা ভাষা যেহেতু একটা স্বতন্ত্র ভাষা, বাংলা ভাষা যখন আমরা অনুবাদ করব তখন সেই একটা প্যারাগ্রাফ থাকবে বা একটা অনুচ্ছেদ থাকবে। তো সেই অনুচ্ছেদের ভাব গতি বুঝে বা সেই অনুচ্ছেদের যে মূল ভাব সেটা বুঝে কি বলতে চাইছে বা কি হতে চলেছে সেইটা আমাদের একটু বুঝতে হবে। সেইটা বুঝে আমাদের কিন্তু ট্রান্সলেশন করতে হবে। তো সরাসরি যা আছে সেটা বসিয়ে দিলাম, সেটা করলে হবে না। যে মিনিং বেসড ট্রান্সলেশন যেটা, সেটার সাথে এটার একটু হালকা সিমিলারিটি থাকতে পারে, কিন্তু আমাদের মেন কথা হচ্ছে যে পুরো প্যাসেজটা, পুরো অনুচ্ছেদ যেটা আমাদের পরীক্ষায় দেবে, সেই অনুচ্ছেদটা কি বলতে চাইছে, সেই অনুচ্ছেদের মূল ভাবটা কি, অনুচ্ছেদের কন্টেক্সচুয়াল ব্যাপারটা কি, সেটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝে নিতে হবে পুরো অনুচ্ছেদটা পড়ে, এবং সেটা বুঝে সেই অনুযায়ী কন্টেক্সচুয়াল যে অনুবাদ সেটা কিন্তু আমাদের করতে হবে। উদাহরণটা কি আছে দেখে নিই। উদাহরণ আছে, শি ব্রোক দ্য আইস অ্যাট দ্য মিটিং। তো এর অর্থ কি, সে মিটিংয়ে বরফ ভাঙলো, তাই না? মিটিংয়ে তো আর কেউ বরফ ভাঙে না। ধরো কোনো একটা জায়গায় সেমিনার হচ্ছে, মিটিং হচ্ছে, সেখানে তো কেউ বরফ ভাঙতে যাবে না। তো বিষয়টা কি এখানে, যে শি ব্রোক দ্য আইস অ্যাট দ্য মিটিং, এটা যদি আমরা করি এটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা হচ্ছে ভুল ট্রান্সলেশনের ক্ষেত্রে। আমাদের কি করতে হবে, তিনি মিটিংয়ে সবার মাঝে স্বস্তির পরিবেশ তৈরি করে দিলেন। তার মানে কি, ধরো একটা মিটিং হচ্ছে, সেখানে কিছু অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে বা শান্ত হয়ে গেছে মিটিংটা, তো তিনি কি করলেন, তিনি সেখানে স্বস্তির একটা পরিবেশ তৈরি করে দিলেন যাতে মিটিংটি পুনরায় আবার চালু হতে পারে। তো এই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে যে প্রসঙ্গ ভিত্তিক মিটিংয়ে কি হয়, মিটিংয়ে স্বস্তির পরিবেশ তৈরি করতে হবে। যদি হঠাৎ করে থেমে যায় বা মিটিংটি হঠাৎ করে স্টপ হয়ে যায়, তো সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে যে কন্টেক্সচুয়াল আমাদের অ্যাডাপ্টেশনটা আনতে হবে। এখানে দেখি আমরা যে ব্রেক দ্য আইস মানে শুধু বরফ ভাঙার কাজ নয়, ব্রেক দ্য আইস একটি সামাজিক অভিব্যক্তি, ঠিক আছে, যা বলতে বোঝায় কথাবার্তার মাধ্যমে পরিবেশ সহজ করে তোলা। অনুবাদে এই প্রসঙ্গটা কিন্তু আমাদের বুঝতে হবে। বোঝা গেছে? এক্ষেত্রে ব্যাখ্যাটা আছে, ব্যাখ্যাটা আমরা দেখে নিলাম যে এটি একটি সামাজিক অভিব্যক্তি। তো এছাড়া আরো বহু সামাজিক অভিব্যক্তি থাকবে, বিভিন্ন রকমের ইডিয়মস থাকবে, ফ্রেজেস থাকবে। তো সেই অভিব্যক্তিটা আমাদের বুঝে তারপরে সেই অনুযায়ী কিন্তু আমাদের এই যে বঙ্গানুবাদ সেটা করতে হবে। বোঝা গেল এই পয়েন্টটা? এরপর আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। নেক্সট পয়েন্ট কি, যে নেক্সট পয়েন্ট হচ্ছে ইংরেজি ভাষার পরিবর্তে বাংলা ভাষার স্বাভাবিক গঠন রীতি অনুসরণ করা। তো আমাদের মূলত ইংরেজি থেকে বাংলাতেই ট্রান্সলেশন করতে হবে। তো ইংরেজি এবং বাংলা দুটো সম্পূর্ণ স্বতন্ত্র ভাষা, তাই তো? তো এদের যে বাক্যের গঠন রীতি সেটা সম্পূর্ণ আলাদা। ইংরেজি ভাষার গঠন রীতি সেটা আলাদা, বাংলা ভাষার গঠন রীতি সেটা আলাদা। তো ইংরেজি ভাষা এবং বাংলা ভাষার যে গঠন রীতি সেটা আমরা দেখে নেব, ঠিক আছে? তো প্রথমে আমরা ইংরেজি ভাষার গঠন রীতি দেখে নিই। ইংলিশের গঠন রীতি হচ্ছে, একটা ইংলিশ সেন্টেন্স যখন আমরা লিখি তার সিনট্যাক্স সেটা হচ্ছে এটাই, যে গঠন রীতি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এইভাবে আমরা লিখি। যেমন আই ইট রাইস, এখানে কি আছে, এখানে আছে প্রথমে আই হচ্ছে সাবজেক্ট বাক্যের, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তো এই ফরমেশনেই কিন্তু ইংরেজি বাক্য গঠিত হয়, ঠিক আছে? এই ফরমেশনেই কিন্তু ইংরেজি বাক্য গঠিত হয়, ঠিক আছে? এটা ইংরেজি ভাষার ফরমেশন গেল। এবার আমরা বাংলা ভাষার গঠন রীতিতে দেখবো। বাংলার ক্ষেত্রে কি,
বাংলার ক্ষেত্রে হচ্ছে আমি ভাত খাই, তাই তো? আমি ভাত খাই। তো আমি ভাত খাই এক্ষেত্রে প্রথমে কি আছে, বাংলা ভাষায় প্রথমে কি হয়ে যায়, কর্তা হয়, প্রথমে কর্তা বসাতে হয়, তারপরে কি ভাত, কর্ম, কর্ম লিখতে হবে, এবং তারপরে কিন্তু আমাদের ক্রিয়ার ব্যবহারটা করতে হবে। ক্রিয়া, ক্রিয়ার ব্যবহারটা হবে, ঠিক আছে? প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। ইংরেজি ভাবে যদি প্রথমে দেখি তাহলে প্রথমে হবে এখানে সাবজেক্ট হচ্ছে প্রথমে, তারপরে অবজেক্ট বসে যাচ্ছে, এবং শেষে ভার্ব হচ্ছে। এটা হলো বাংলা ভাষার গঠন, বাক্যের গঠন রীতি। তো ইংরেজি এবং বাংলার গঠন রীতি সম্পূর্ণ আলাদা। তো আমরা যখন এই ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন করব, আমরা যখন ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করব, তো তখন এই যে ইংলিশের যে গঠন রীতি সেটা পরিহার করে, বর্জন করে আমাদের কি করতে হবে, বাংলার যে গঠন রীতি সেটা লিখতে হবে। আই ইট রাইস, আমি খাই ভাত, এটা হবে না, এটা হয়ে যাবে ভুল। কি করতে হবে, আমি ভাত খাই, এটা হয়ে যাবে সঠিক। বোঝা গেল? বোঝা গেল যে বাংলা এবং ইংরেজি ভাষা যেহেতু দুটো পুরো স্বতন্ত্র ভাষা, দুটোর গঠন রীতি সম্পূর্ণ আলাদা, তখন কি করতে হবে, বাংলা ভাষার যে গঠন রীতি সেটাই কিন্তু আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে ব্যবহার করতে হবে অনুবাদের সময়। তো এটাই হলো মেন বিষয়। বোঝা গেছে নিশ্চয়ই? এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এরপর আমরা যাচ্ছি পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্ট কি আছে, প্রচলিত ও অর্থবহ বিদেশি শব্দ বাংলা হরফে লিখতে হবে। ইউজ কমনলি অ্যাকসেপ্টেড ফরেন টার্মস। দেখি আমরা কি আছে সেটা। এই যে ধরো বাংলা ভাষায় প্রচুর শব্দ যুগ যুগ ধরে বিদেশিরা ভারতবর্ষে এসছে। তো কি হয়েছে, বাংলা ভাষা সহ ভারতবর্ষের বিভিন্ন ভাষায় বিভিন্ন বৈদেশিক ভাষার ছাপ রয়ে গেছে, বিভিন্ন বৈদেশিক ভাষার শব্দ বাংলা ভাষার সাথে বা অন্যান্য ভাষার সাথে মিশে গেছে। তো এমনভাবে মিশে গেছে, কিছু শব্দ আছে, কিছু বিষয় আছে যেগুলো এমনভাবে মিশে গেছে, সেগুলো এখন সেই শব্দগুলোই, সেই বিদেশি শব্দগুলোই বাংলা ভাষায় এমনভাবে প্রচলিত যে বাংলা ভাষার যে প্রকৃত অর্থ সেটা লোপ পেয়ে গিয়ে এখন যে ভাষাটা আছে বা এখন যে শব্দটি আছে সেই শব্দটি বেশি প্রচলিত। সেরকম শব্দের ক্ষেত্রে আমরা কি করব, সেরকম শব্দের ক্ষেত্রে আমাদের করতে হবে যে প্রচলিত যে শব্দ বর্তমানে যেটি বেশি জনপ্রিয় সেই শব্দটি কিন্তু আমাদের লিখতে হবে। যেমন কিভাবে কি সেটা দেখছি। সেটা হচ্ছে এই যে হি স্যাট অন দ্য চেয়ার, সে কেদারায় বসেছিল। ঠিক আছে, সে কেদারায় বসেছিল, এর প্রকৃত বাংলা অর্থ কেদারায় বসেছিল। কিন্তু এখানে কেদারা লিখলে হবে না, কি লিখতে হবে, সে চেয়ারে বসেছিল। চেয়ারও একটা বিদেশি শব্দ, ঠিক আছে? চেয়ার যেহেতু একটি বিদেশি শব্দ, কিন্তু বর্তমানে তুমি যদি বাংলার কোনো একটি বাড়িতে গিয়ে ভাই কেদারা বলো, যে ভাই আমাকে একটা কেদারা দাও, আমি একটু বসবো, কি তোমাকে কিন্তু রেগে যাবে মানুষটা, যার সাথে তুমি কেদারা চাইবে সে রেগে যাবে, বলে কেদারা কি ভাই, কেদারা তো কখনো শুনিনি, কি বলতে চাইছো একটু ক্লিয়ারলি বলো ভাই, তাই না? তো বিষয় হচ্ছে কেদারা বললে হবে না, আমাদের কি বলতে হবে, চেয়ার। কারণ চেয়ারটা সর্বজন বিদিত একটি শব্দ, সবাই চেয়ার জানে, তাই কিন্তু এখানে আমাদের চেয়ারই লিখতে হবে। এরকম প্রচুর শব্দ আছে, যেমন চেয়ার একটা শব্দ, টেবিল, স্কুল, ঠিক আছে, কম্পিউটার, এই সমস্ত শব্দগুলো আমাদের লিখতে হবে। এগুলো কিন্তু প্রতিটির আলাদা আলাদা বাংলা শব্দের অর্থ আছে, সেগুলো লিখলে হবে না, যেটি প্রচলিত অর্থ সেটাই কিন্তু আমাদের লিখতে হবে। তো এই হলো বিষয়। চেয়ার, টেবিল, স্কুল, কম্পিউটার ইত্যাদি শব্দ বাংলা ভাষায় এতটাই মিশে গেছে যে এগুলোর অনুবাদ করতে গেলে অপ্রাকৃতিক ও অপ্রচলিত শোনায়। এমন ক্ষেত্রে বাংলায় শব্দটি হরফান্তর করাই শ্রেয়, ঠিক আছে? এ হলো বিষয়। তো এই ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, চেয়ার, কেদারা লিখলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তো এই পয়েন্টটি নিশ্চয়ই বোঝা গেছে। এরপর আমরা যাব পরবর্তী প্রশ্নে, পরবর্তী পয়েন্টে। সেটা হচ্ছে এই যে উক্তির ধরন বজায় রাখা। উক্তির ধরন বজায় রাখা বলতে, উক্তির ধরন বজায় রাখা বলতে যে বাক্যে মূলত যে যে কোনো, আমরা যদি বাংলা ট্রান্সলেশন করতে যাই, সরি বঙ্গানুবাদ যখন করতে যাব, তখন দেখব যে বিভিন্ন উক্তি থাকবে, বিভিন্ন এই মনীষী এই বলেছেন, এই মনীষী ওটা বলেছেন, তখন কি সেই মনীষী যেটা যে কথাটি বলবেন সেই উক্তির ধরনটা আমাদের বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের অনুবাদটা করতে হবে। কিভাবে কি করতে হবে সেটা দেখছি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ হচ্ছে এই যে সচিন সেড মাই গেম ইজ মাই আইডেন্টিটি। সচিন বলেছিলেন আমার খেলায় আমার পরিচিতি, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা যদি এটা ডাইরেক্ট অনুবাদ করে দিই, সচিন সেড মাই গেম ইজ মাই আইডেন্টিটি, সেটা কিন্তু হবে না।
তো আমাদের কি করতে হবে, এটা প্রত্যক্ষ হয়ে যাচ্ছে, প্রত্যক্ষভাবে লিখলে হবে না, আমাদের পরোক্ষ ভাবটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে এই যে সচিন বলেছিলেন তার খেলায় তার পরিচিতি, ঠিক আছে, যে তার খেলায় তার পরিচিতি, আমাদের সেটা বুঝে নিয়ে ডাইরেক্ট স্পিচ আছে, ডাইরেক্ট স্পিচের যে ভাবনা সেটা কিন্তু আমাদের প্রত্যক্ষ স্পিচের যে ভাবনা ডাইরেক্ট স্পিচের, সেটা কিন্তু অনুবাদের ক্ষেত্রে পরোক্ষ বা ইনডাইরেক্ট যে স্পিচ সেটা কিন্তু লিখতে হবে। এবং ইনডাইরেক্ট স্পিচ লেখার সময় এই যে সাবজেক্ট আছে সর্বনাম, এখানে আমারটা সর্বনামের পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে কিছু ক্ষেত্রে ক্রিয়াপদেরও পরিবর্তন হয়ে যায় ক্রিয়াপদ অনুযায়ী, সেটা আমরা পরে দেখছি। তো এই হলো বিষয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ যেটা হয় প্রত্যক্ষ ক্রিয়া এবং প্রত্যক্ষ বাক্য এবং পরোক্ষ বাক্যের ক্ষেত্রে, সেটা আমাদের পরিবর্তনটা করতে হবে। অনুবাদ করার সময় দেখতে হবে মূল বাক্যটি প্রত্যক্ষ উক্তি নাকি পরোক্ষ উক্তি। তো বাংলা অনুবাদের ক্ষেত্রেও সেই রূপ কিন্তু রাখতে হবে, যেহেতু এটি পরোক্ষ উক্তি তাই সেই ভাবটাই আমরা এখানে রেখেছি, বোঝা গেল, সেটা রেখেই কিন্তু ট্রান্সলেশন করতে হবে আমাদের। তো এরপরে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। পরবর্তী পয়েন্ট হচ্ছে ক্রিয়ার কাল ও প্রকার ঠিক রাখা। বাক্যের প্রতিটি বাক্যের প্রধান অংশ হচ্ছে ক্রিয়া, আমরা ক্রিয়া, তো প্রতিটি ক্রিয়ার কিন্তু কিছু নির্দিষ্ট প্রকার আছে, যেটাকে আমরা ইংলিশে অ্যাসপেক্ট বলি। তো সেই ক্রিয়ার প্রকার আছে, যেমন কি আছে, ধরো বাংলাতে বাংলাতে কি হয়, বাংলার ক্ষেত্রে বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে কি আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রে কিছু প্রকার আছে, যেমন সাধারণ বর্তমান, চলমান বর্তমান, ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রকার। অতীতের ক্ষেত্রে সাধারণ অতীত, চলমান অতীত। তো এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি আছে, সিম্পল, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এগুলো হচ্ছে বাংলাতে বাংলা ক্রিয়ার ক্ষেত্রে এইগুলো বাংলার প্রকার, সাধারণ বর্তমান, চলমান বর্তমান। ইংলিশের ক্ষেত্রেও এটাও তাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এরকম ব্যাপার। তো কি করতে হবে, যখন আমরা ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করব তখন ক্রিয়ার যে প্রকার থাকবে ওই টেন্সের, সেই অনুযায়ী কিন্তু আমাদের ওই প্রকারটা রাখতে হবে। যদি বাংলায় থাকে, আমরা দেখে নিচ্ছি কি আছে এখানে, ধরো এখানে আছে, অনুবাদ করতে হবে আমাদের, হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 years, সে এখানে 5 বছর ধরে কাজ করছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই অর্থ যদি আমরা করতে থাকি নর্মাল ভাবে যদি করি, তাহলে কি হ্যাজ যেহেতু আছে আমাদের মনে হতে পারে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা অন্য কিছু। তো এখানে নর্মাল যদি কেউ ভাবে তাহলে কি করতে করবে, সে এখানে 5 বছর ধরে কাজ করেছিল তাই ভাববে, তাই তো। কিন্তু না, আমাদের করতে হবে সে এখানে 5 বছর ধরে কাজ করছে। কেন করছে, এখানে হ্যাজ থাকার পরেও এখানে কেন করছে হচ্ছে, এখানে যেহেতু হ্যাজ বিন আছে তার সত্ত্বেও এখানে করছে, কেন করতে হবে আমাদের, সেটা আমরা ব্যাখ্যাতে দেখে নিই কেন করতে হবে। কারণ ইংরেজি বাক্যে যেখানে হ্যাজ বিন ওয়ার্কিং থাকবে, হ্যাজ বিন ওয়ার্কিং কোন ক্ষেত্রে থাকে, হ্যাজ বিন ওয়ার্কিং থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহৃত হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় যেটা অনেক দিন ধরে চলছে, এমন কোনো কাজ দীর্ঘদিন ধরে চলছে সেই কাজের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের হ্যাজের যে ফর্ম সেটা হবে না, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস যেটা চলছে সেই অনুযায়ী কিন্তু হবে। আর এখানে সেটাই কিন্তু ব্যবহৃত হয়েছে। তো বোঝা গেল কোনটা সঠিক হবে, এটাই কিন্তু সঠিক হয়ে যাবে। এরপর আছে ধ্বনি ও ছন্দ রক্ষা। এটা খুবই খুবই একটা নর্মাল একটা ব্যাপার, এটা নর্মালি অনুবাদে খুব একটা দেয় না,
তবে এটা আমরা চেষ্টা করব এটা মেনটেন করার। তো কি করতে হবে সেটা সেক্ষেত্রে দেখো এখানে উদাহরণ দিই সরাসরি, যে বাংলা ভাষা যেহেতু আগেই বলেছি একটা স্বতন্ত্র ভাষা, বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ভাষা, তো সেই সমৃদ্ধ ভাষার একটা নিজস্ব ছন্দ আছে, নিজস্ব গতি আছে। তো সেই গতিটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। কিভাবে করতে হবে দেখি, এখানে যেখানে আছে রেন রেন গো অ্যাওয়ে কাম এগেন অ্যানাদার ডে, ঠিক আছে? তো বাংলায় অনুবাদ করতে গেলে কি করতে হবে, বৃষ্টি বৃষ্টি দয়া করো, গো অ্যাওয়ে মানে কি, যে বৃষ্টি তুমি দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি এখানে থেকো না, এটাই বলতে চাইবে নর্মালি, যে গো অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া, চলে যাও তুমি, এমনটা বলা। কাম এগেন অ্যানাদার ডে, তুমি অন্যদিন এসো, ঠিক আছে? তো এক্ষেত্রে বাংলার ছন্দ রক্ষা করতে হবে, ধ্বনি রক্ষা করতে হবে। কি হবে, যে সরাসরি আমরা যদি অনুবাদ করতাম কি লিখতাম, যে বৃষ্টি বৃষ্টি তুমি চলে যাও, তুমি অন্যদিন এসো, তাই লিখতাম। কিন্তু না, এখানে ছন্দ মেনটেন করতে হবে এইভাবেই, যে বৃষ্টি বৃষ্টি দয়া করো, আজকে নয় কালকে পড়ো, ঠিক আছে? তো করো আর পড়ো একটা ছন্দ। বাংলায় যদি ছন্দটা মেনটেন করি আমরা, তাহলে শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর হয়, বাংলা ভাষার যে নির্দিষ্ট স্বকীয়তা, সেই স্বকীয়তা বজায় থাকে। তো সেই স্বকীয়তা বজায় রাখতে গেলে আমাদের কি করতে হবে, এই ধরনের ভাবনাগুলো ভাবতে হবে। যদি আমরা আমাদের একটা কথা ভাবি, তো এই যে কথাগুলো বলছি এইগুলো সাধারণভাবে, তো আমাদের কি করতে হবে, যদি আমরা আমাদের খাতাটা বিশেষ করে পরীক্ষায় তো আমরা বঙ্গানুবাদ, তো ডেসক্রিপটিভ পেপার, তো ডেসক্রিপটিভ পেপারে কি করতে হবে, আমাদের খাতাটা সবসময় এক্সেপশনাল বানাতে হবে। এক্সেপশনাল বানাতে গেলে কি, সবার থেকে আলাদা করতে হবে। সবার থেকে আলাদা করতে গেলে কিছু এক্সেপশন ব্যাপার নিশ্চয়ই অ্যাড করতে হবে। সবাই যেটা লিখবে তোমাকে তো লিখলে হবে না। আর যদি একদম তুমি নতুন শিক্ষার্থী হও বা নতুন বঙ্গানুবাদ শিখছো ভাবছো, তো সেক্ষেত্রে তুমি খুব সাধারণভাবে করতে পারো। কিন্তু তুমি যদি অনেকদিন ধরে বঙ্গানুবাদ শেখো, সেক্ষেত্রে বেশি মার্কস স্কোর করতে গেলে 40-এর মধ্যে তুমি যদি 30-35 পেতে চাও, 30-35 মার্কস যদি পেতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে তোমার খাতাটা কি করতে হবে, স্পেশাল বানাতে হবে। কিভাবে স্পেশাল বানাবো, যে এইগুলো, এই যে ছন্দ, এই ছন্দ সেক্ষেত্রে অ্যাড করতে হবে। বিভিন্ন প্রবাদ আছে, বিভিন্ন বাগধারা আছে, সেই সমস্ত প্রবাদ বাগধারাগুলো এতে অ্যাড করতে হবে। তাহলে কি হবে, তোমার খাতাটা স্পেশাল হবে এবং তুমি বেশি বেশি স্কোর করতে পারবে। এই হলো বিষয়, বোঝা গেল? এই গেল আমাদের টোটাল 8টি বাংলা অনুবাদের নিয়ম। তো এইবার এই অনুবাদগুলো নিয়ে, এই নিয়মগুলো দেখে আমরা একটা প্র্যাকটিস সেট করব, যে কিভাবে অনুবাদগুলো হচ্ছে আমরা দেখে নিই। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা সঠিক ট্র্যাকে আছি, ঠিক আছে? তো সেই একটা প্র্যাকটিস সেট আমরা দেখছি। এখানে আছে, এখানে আছে মিনা ইজ এ কাইন্ড গার্ল, ঠিক আছে? শি লিভস উইথ হার প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার ব্রাদার। এভরি ইভিনিং শি হেল্পস হার মাদার ইন দ্য কিচেন। শি অলসো হেল্পস হার ব্রাদার উইথ হিজ হোমওয়ার্ক। ওয়ান উইকেন্ডস দে গো টু দ্য পার্ক টুগেদার। মিনা ওয়ান্টস টু বি এ ডক্টর হোয়েন শি গ্রোস আপ, ঠিক আছে? এক্ষেত্রে একটা মিনা বলে একটা মেয়ে আছে, তার সম্পর্কে এখানে ডিটেলসে বর্ণনা করা আছে, ঠিক আছে? যে এখানে প্রায় 6টা সেন্টেন্স আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তো এই 6টা সেন্টেন্স যেহেতু আছে, 6টা সেন্টেন্সকে আমরা বঙ্গানুবাদ করব। যে উপরে আমরা টোটাল 8টা নিয়ম দেখেছি, সেই 8টি নিয়মের উপরে ভিত্তি করে আমরা বঙ্গানুবাদটি করব। তো দেখে নিই আমরা কিভাবে অনুবাদটি হচ্ছে। এখানে অনুবাদ হয়েছে যে ছিল মিনা ইজ এ কাইন্ড গার্ল। মিনা একটি দয়ালু মেয়ে ছিল। মিনা একটি দয়ালু মেয়ে। ফার্স্ট সেন্টেন্স ছিল মিনা ইজ এ কাইন্ড গার্ল, তো সেটার অ্যান্সার এটা। তারপরে ছিল সে তার বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকে। কি আছে সেটা দেখছি আমরা, কি ছিল, ও তো কি আছে, যে মিনা খুব দয়ালু মেয়ে, সে তার বাবা ও ছোট ভাইয়ের সাথে থাকে। প্রতিদিন সন্ধ্যায় সে মাকে রান্না করে সাহায্য করে। সে তার ভাইকেও পড়ালেখায় সাহায্য করে। শনি রবিবারে তারা সবাই মিলে পার্কে যায় এবং মিনার ইচ্ছা বড় হয়ে সে ডাক্তার হবে। তো দেখে নিই আমরা, এই যে এখানে ছিল, তো সেটার উত্তর ওখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এবার আমরা এক্সপ্লেন করব যে কিভাবে হচ্ছে প্রতিটা ক্ষেত্রে, সেটা আমরা এক্সপ্লেন করে দেখে নিচ্ছি। ওকে, তো প্রথম পয়েন্ট আমরা বলেছিলাম যে অর্থানুক অনুপাত, অর্থ অনুযায়ী আমাদের অনুবাদ করতে হবে। সেটা কি,
এখানে কিভাবে ফল হয়েছে সেটা দেখে নিই। এখানে আছে মিনা ওয়ান্টস টু বি এ ডক্টর, একটা লাস্টের সেন্টেন্স ছিল যে মিনা ওয়ান্টস টু বি এ ডক্টর হোয়েন শি গ্রোজ আপ, ছিল এটাই যে মিনা, আক্ষর অনুবাদ না করে বলা হয়েছে মিনা ইচ্ছে বড় হয়ে সে ডাক্তার হবে। এখানে ওয়ান্টস টু বি, ঠিক আছে, সে চাই, ওয়ান্টস টু বির আসল কি, সে চাই বা সে চেয়েছে, আসলে অর্থ হচ্ছে এটাই যে ওয়ান্টস টু বি মানে কি, সে চাই, কিন্তু এখানে আমরা চাই না লিখে ইচ্ছে লিখেছি, এবং হোয়েন শি গ্রোজ আপ তার অর্থ সে বড় হয়ে, এটা ধরে রেখেছি। তো আমরা যদি সরাসরি অর্থ লিখতাম যে ওয়ান্টস টু বি সে চাই, তো এখানে চাই না লিখে তার ইচ্ছা, আমরা বাক্যের বা বাক্যে যেটা চেয়েছে মেন অর্থ যেটা, সেই অর্থের উপর নির্ভর করেই কিন্তু আমরা এখানে অর্থানুগ অনুবাদটা করেছি, ঠিক আছে। তো এরপর যেটা হচ্ছে সেকেন্ড, যেটা আমরা পয়েন্ট বলেছিলাম একদম এক্সপ্লেন আলোচনা করার সময়, যে শ্রুতি মধুরতা ও প্রাকৃতিক ভাষা। সি হেল্পস তার ব্রাদার উইথ তার হোমওয়ার্ক, সে তার ভাইকে পড়ালেখায় সাহায্য করে। আক্ষরিকভাবে লিখলে যদি আমরা লিখতাম সে তার ভাইকে হোমওয়ার্কে সাহায্য করে, যা কৃত্রিম শোনায়। ঠিক আছে, ব্যাপারটা বলি। এখানে আছে যে সে হি হেল্পস তার ব্রাদার ইন হোমওয়ার্কস, তো যদি আমরা নর্মাল ভাবে লিখতাম তাহলে কি হতো, সে তার ভাইকে হোমওয়ার্কে সাহায্য করে, এটা লিখতাম। তো হোমওয়ার্ক বলতে কি, হোমওয়ার্ক বলতে সাধারণত পড়ালেখার ক্ষেত্রে বোঝাই, যে পড়ালেখার সময় যে শিক্ষক শিক্ষিকাগণ বাড়ির জন্য যে কাজ আমাদের বাড়ি থেকে করে আনতে বলে সেটাকে আমরা বুঝি, সেটা একটা পড়ালেখা। তো এই ক্ষেত্রে আমরা সেই হোমওয়ার্ক শব্দটি না লিখে আমরা এখানে পড়ালেখা লিখেছি, ঠিক আছে। তো সে তার ভাইকে পড়ালেখায় সাহায্য করে। এইভাবেই কিন্তু আমাদের শ্রুতি মধুরতা ও প্রাকৃতিক যে নর্মাল ভাব সেটা কিন্তু বজায় রেখে লিখতে হবে, বোঝা গেছে। তো এই প্রথমে দেখলাম আমরা অর্থানুগ অনুবাদ আমরা করেছি, অর্থানুগ অনুবাদ, এবং তারপরে প্রাকৃতিক ভাষা ও শ্রুতি মধুরতা বজায় রেখে আমরা অনুবাদ করেছি। এরপর হচ্ছে প্রসঙ্গ ভিত্তিক রূপান্তর। আমরা থার্ড পয়েন্ট যেটা আলোচনা করেছিলাম যে প্রসঙ্গ ভিত্তিক রূপান্তর, দে গো টু দ্য পার্ক টুগেদার, তারা সবাই মিলে পার্কে যায়, ঠিক আছে। টুগেদার শব্দের ভাবানুবাদ করা হয়েছে। টুগেদার মানে কি, একসাথে, টুগেদার মানে হচ্ছে একসাথে, আমরা একসাথে না লিখে একসাথে যে ভাব অনুবাদ, যে ভাবনা, একসাথে মানে কি, একসাথে মানে হচ্ছে সবাই মিলে, সেই সবাই মিলে কথাটা লিখেছি। একসাথে লিখলেও হবে, হবে না এমন না, বাট সবাই মিলেটা একটু বেটার। তো সেই সবাই মিলে আমাদের সংস্কৃতির প্রাসঙ্গিক প্রাসঙ্গিক প্রকাশ, সেটাই কিন্তু আমরা এখানে লিখেছি। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে বাংলা গঠন রীতি অনুসরণ। আমরা বলেছিলাম বাংলা গঠন রীতি কি, বাংলা গঠন রীতি হচ্ছে প্রথমে কি হয়, প্রথমে কর্তা থাকে, প্রথমে কর্তার ব্যবহার হয়েছে, ঠিক আছে, তারপরে থাকে কর্ম, এবং তারপরে ক্রিয়া। তো এই ক্ষেত্রেও কিন্তু সেই কর্তা কর্ম ক্রিয়া যে স্ট্রাকচার সেটাই আমরা লিখেছি, শি লিভস উইথ হার প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার ব্রাদার, ঠিক আছে। বাংলায় বলা হয়েছে সে, প্রথমে কর্তা আছে, এখানে কর্তাকে সে, তো সেখানে আমরা সে ব্যবহার করেছি। তার বাবা মা এটাও কর্তা, সেটা আমরা লিখেছি। ও ছোট ভাই সেও একটা কর্তা, সেটাও লিখেছি। তারপরে আমরা কি করেছি, কর্ম এবং ক্রিয়া ইউজ করেছি এখানে, সঙ্গে থাকাটা যেহেতু এখানে ক্রিয়া সেটাই কিন্তু ইউজ করেছি। প্রথমে কি করেছি আমরা, কর্তা হলো এখানে সে, তার বাবা মা, ছোট ভাই, কর্তা, তার সাথে কর্ম যেহেতু এখানে সেভাবে নেই তাই কর্মটা এখানে আমরা ইউজ করিনি আমরা। তারপরে ক্রিয়া, সঙ্গে থাকা, এই ক্রিয়াটা কিন্তু এখানে ব্যবহার করেছি। আশা করছি এই 4 নম্বর পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি। এর পরবর্তী পয়েন্ট আছে যে প্রচলিত শব্দ বাংলায় হরফান্তর করা। যেমন এখানে প্রচলিত শব্দ আমরা কি, ডক্টর, পার্ক, হোমওয়ার্ক, এই সমস্ত যে শব্দগুলো এখানে আছিল, সেই ডক্টর, পার্ক, ঠিক আছে, ডক্টরের যে বাংলা এমনভাবে এইগুলো হয়ে গেছে। ডক্টরের বাংলা শব্দ কি, ডক্টরের বাংলা শব্দ হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা যদি আমরা লিখি বৈদ্য লিখতে পারি আমরা, ঠিক আছে, কিন্তু বৈদ্য লিখলে তো এখানে হবে না, এখানে ডক্টর লিখতে হবে। পার্ক পড়ালেখা, হোমওয়ার্ক না লিখে পড়ালেখা লিখেছি। তো এক্ষেত্রে ডক্টর, ডক্টর যেটা ডক্টর লিখেছি কারণ ডক্টর শব্দটি বাংলা শব্দে এমনভাবে প্রচলিত, ইংরেজি সাহিত্য থেকে এসছে বা ইংরেজি ভাষা থেকে এসছে, যে এমনভাবে প্রচলিত হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ডক্টরটা লিখতে হবে এখানে। সেই ডক্টরটাই আমরা লিখেছি। পার্ক, পার্কই লিখেছি। তো কারণ এগুলো বাংলা ভাষার প্রচলিত ও গ্রহণযোগ্য, বোঝা গেছে, এটাই আমরা এইভাবে লিখতে হবে। উক্তির ধরন বজায় রাখা, এই ক্ষেত্রে উক্তির ধরন আমরা বজায় লিখেছি। যদি উপরের যে উদাহরণ দিলাম সেক্ষেত্রে কোনো উক্তির ধরন ছিল না,
কিন্তু এখানে একটি উক্তি ধরন আমরা দেখে নিচ্ছি, যে মিনা সেড আই লাভ হেল্পিং আদার্স। মিনা বলেছে আমি অন্যদের সাহায্য করতে ভালোবাসি, ঠিক আছে। তো মিনা সেইড আই লাভ হেল্পিং আদার্স, তো অনুবাদ করলে কি লিখতে হতো, যে মিনা বলেছে সে অন্যদের সাহায্য করতে ভালোবাসে, ঠিক আছে। এটা কি আছে, প্রত্যক্ষ উক্তি। তো আমাদের কি করতে হবে, এই প্রত্যক্ষ উক্তি ব্যবহার করলে হবে না, আমাদের কি আছে, এই বাক্য অনুযায়ী পরোক্ষ যে উক্তি সেটি ব্যবহার করতে হবে। এবং পরোক্ষ উক্তি ব্যবহারের সময় আমরা কি করব, এই যে এখানে সাবজেক্ট আই আছে, আই মানে আমি, আমি ব্যবহার, আমিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, সে, পরোক্তি সময় সে হয়ে যায়, ঠিক আছে। তো সেটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, বোঝা গেল। তো এই হলো ব্যাপার অনুবাদের ক্ষেত্রে। এরপর টেন্স ও ক্রিয়ার সময় সময় বজায় রাখা। সব বাক্যেই প্রেজেন্ট সিম্পল টেন্স আছে। উপরে কি আছে, উপরে আমরা যেগুলো সেন্টেন্সগুলো করলাম আগে সেইগুলো সবই প্রেজেন্ট সিম্পল টেন্স আছে। তো সেই প্রেজেন্ট সিম্পল টেন্স অনুযায়ী কিন্তু আমাদের অনুবাদটি করতে হবে। শি হেল্পস হার মাদার, সে তার মাকে সাহায্য করে আছে এখানে, সেটাই কিন্তু আমরা সেই অনুযায়ী করেছি। এটা এটা কি আছে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। তো বাংলার ক্ষেত্রেও কি সেই ভাবনা বসে এই প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু আমাদের অনুবাদটা করতে হবে। সে তার মাকে সাহায্য করে, এটা কি সাধারণ বর্তমান, সাধারণ বর্তমানেই আছে ভাই, আমরা সেই সাধারণ বর্তমানেই আমরা করেছি। দে গো টু দ্য পার্ক, তারা পার্কে যায়, এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে কি সাধারণ বর্তমান, তারা পার্কে যায়, সেই সাধারণ বর্তমানটাই আমরা করেছি, সাধারণ বর্তমানেই কিন্তু আমরা অনুবাদটি করেছি। তো এইভাবে কিন্তু সব জায়গায় বর্তমানকাল বজায় রাখা হয়েছে যেমনটা হয়েছিল। লাস্ট পয়েন্ট হচ্ছে, তো এই গেল আমাদের টোটাল পয়েন্ট, ঠিক আছে। তো একবার আমরা পুরো অনুবাদটি দেখে নিই, কি ছিল অনুবাদটি। যে কোশ্চেন ছিল, মিনা খুব দয়ালু মেয়ে, ছিল মিনা খুব দয়ালু মেয়ে, সে তার বাবা মা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকে, প্রতিদিন সন্ধ্যায় সে মাকে রান্না করে সাহায্য করে, সে তার ভাইকেও পড়ালেখায় সাহায্য করে, শনি রবিবারে তারা সবাই মিলে পার্কে যায়, মিনার ইচ্ছে বড় হয়ে সে ডাক্তার হবে। এইগুলো বাক্যই আমাদের ছিল, এই 6টা বাক্যই ছিল। এবং সেটার উত্তর আমরা করেছিলাম, দেখে নিচ্ছি আমরা, সেটার উত্তর আমরা করেছিলাম কোশ্চেন ছিল এটা, যে মিনা ইজ এ কাইন্ড গার্ল। তো এই যে এখানে 6টা বাক্য ছিল, সেই 6টা বাক্যের উত্তর আমরা এটাই করেছিলাম, এটা ছিল প্রশ্ন। প্রশ্নটা আমরা দেখে নিই আরেকবার। প্রশ্ন ছিল এটা, এই 6টা এখানে বাক্য আছে। এত সহজ অবশ্য থাকবে না পরীক্ষায়, জাস্ট যেহেতু বেসিক ক্লাস হচ্ছে, সেই বেসিক ক্লাসে ধারণা দেওয়ার জন্য আমরা সহজ একটা প্যারাগ্রাফ নিয়েছি। এবং এই সহজ থেকে পরবর্তী যে ক্লাসগুলো হবে, আমরা যখন প্র্যাকটিস সেট করাবো তখন কি হবে, তখন আমরা তুলনামূলক পরীক্ষায় যেগুলো আসে, ইউপিএসসি লেভেলে আসে বা ডব্লিউবিসিএস লেভেলে আসে বা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ লেভেলে যেগুলো আসে, সেইগুলো আমরা বিশদে দেখবো। এটা জাস্ট প্র্যাকটিসে, এটা জাস্ট একটা বেসিক ক্লাস হচ্ছে, তাই খুব সহজে যাতে সবাই বুঝতে পারে, বোধগম্য হওয়ার জন্যই কিন্তু আমরা এইভাবে করাচ্ছি। তো তার উত্তর ছিল এটাই, তার উত্তর ছিল এটাই, ঠিক আছে। আমরা দেখে নিলাম উত্তরটা। তো এটাই মোটামুটি আজকের বঙ্গানুবাদ ক্লাস ছিল। তো বঙ্গানুবাদ ক্লাসের 8টি মূল নীতি আমরা দেখলাম, সেই 8টি মূল নীতির উপর নির্ভর করে কিভাবে বঙ্গানুবাদ করতে হয় সেটা দেখলাম একটা উদাহরণের সাহায্যে, এবং কিভাবে সেটা ঠিক আছে কিনা সবকিছু আমরা এক্সপ্লেন করলাম। তো এই গেল আমাদের টোটাল বঙ্গানুবাদের ক্লাস। তো এর পরবর্তী বঙ্গানুবাদের ক্লাস আমরা আনবো, সেগুলো প্র্যাকটিস সেট করাবো, কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে বেশি মার্কস তোলা যায়, সেগুলো আমরা আলোচনা করব। আজকে জাস্ট সামান্য একটু ধারণা দিলাম যে বঙ্গানুবাদ কিভাবে করতে হয় না করতে হয়, বঙ্গানুবাদের মূল নীতি কি কি আছে সেইগুলো দেখলাম। এগুলো মূলত ইউপিএসসি, ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ডব্লিউবি, এই সমস্ত পরীক্ষা মেন্সের ক্ষেত্রে এইগুলো বঙ্গানুবাদ কিন্তু থাকে। তো আমাদের ক্লাস
আমার আর ক্লাস শেষ হয়ে গেছে। তো আমরা দেখে নিচ্ছি যে হোপ একাডেমি যে সাকসেস, এখনো পর্যন্ত হোপ একাডেমি থেকে 587 জন স্টুডেন্ট সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। তো তোমরাও তোমাদের সেই সফলতায়, আমাদের হোপের সফলতার সাথে যোগ দিতে হলে তোমরাও আমাদের সাথে যোগ দাও। আমরাও চেষ্টা করব তোমাদের জীবনের জীবনটা সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবার। তো এটাই বলার। তোমরা ভালো থেকো। আজকে ক্লাস কেমন লেগেছে না লেগেছে তোমরা জানাও তোমাদের কমেন্ট সেকশনে সবকিছু জানাবে। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা নির্দ্বিধায় ওখানে জানাবে। আমরা চেষ্টা করব সেইগুলো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার, সলিউশন দেওয়ার। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস আমরা আশা করছি খুব তাড়াতাড়ি নেব। সেটাতে আমরা একটি প্র্যাকটিস সেট করাবো বঙ্গনুবাদের, এবং নতুনভাবে আমরা নতুন উদ্যমে আবার বিভিন্ন টপিকে ক্লাস করবো। সাথে থাকো, পাশে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু মহলে ছড়িয়ে দাও। আর এটার পিডিএফ পেতে গেলে আমাদের সাথে যোগাযোগ করো হোপের কন্ট্যাক্ট নম্বরে, কিংবা আমাদের ইউটিউবে যেটা থাকবে সেখানে কমেন্টস করবে। আমরা মোটামুটি তোমাদের কাছে পিডিএফ পৌঁছে দেবো। তো ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে।